মেটর ফেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি মানি না কখনো আইন। কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত বিদ্রোহী কবিতা, সেটা যেন 2025 সালের শেষ দিকে এসে বাঙালি জাতির জন্য অভিশাপ স্বরূপ হয়ে দাঁড়িয়ে আছে। কোন কথাটি, যে আমি মানি না কখনো আইন, এটা হচ্ছে ন্যাশনাল লিবারেটি, অর্থাৎ জাতীয় স্বাধীনতা। এই বিষয় নিয়ে প্রথমে আলোচনা করি যে জাতীয় স্বাধীনতা অর্থাৎ ন্যাশনাল স্বাধীনতা কি। এটা হচ্ছে বৈদেশিক নাগপাশ থেকে, বৈদেশিক কোনো কুমন্ত্রণা থেকে, তাদের আধিপত্য থেকে একটি রাষ্ট্র যখন পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করতে পারে, এটাকেই বলে স্বাধীনতা। তো আজকের মূল টপিক হচ্ছে স্বাধীনতা এন্ড আধিপত্য এবং এর থেকে বাঁচার উপায়। তো মূল বিষয়ে চলে যাই। তো স্বাধীনতার বিষয়টি বললাম। এই স্বাধীনতাকে এই বর্তমান কিছু নতুন রাজনীতিবিদ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যারা এই স্বাধীনতার অপব্যবহার করছে, যেটাকে বলে দুর্নীতি, করুপশন। দুর্নীতি কাকে বলে? যে ক্ষমতার অপপ্রয়োগকেই দুর্নীতি বলে। আর স্বাধীনতার অপপ্রয়োগ করছেন এই বাংলাদেশের কিছু নতুন অভিজ্ঞতাহীন, দক্ষতাহীন কিছু ছাত্র নেতারা। এদের জন্য ভবিষ্যতে বাংলাদেশ হুমকির মুখে, এবং কি নিজেরাও বিপদে পড়বেন এবং বাংলাদেশের সমস্ত জনগণকে হুমকির মুখে ফেলবেন। ওনারা এই স্বাধীনতার অপপ্রয়োগ করে। তো এবার আসি যে আধিপত্য। আধিপত্য এর ইংরেজি শব্দ হচ্ছে যে কন্ট্রোল। ইংরেজি শব্দ হচ্ছে কন্ট্রোল। এর সংজ্ঞা কি? যে অন্যের উপর শক্তি। যেমন ধরেন, একটি রাষ্ট্র অন্যের উপর শক্তি প্রয়োগ করে বা ওনাদের উপর চাপ সৃষ্টি করে, বিভিন্ন উপায়ে চাপ সৃষ্টি করে, নিজেদের কথায় ওই রাষ্ট্রকে চালাতে বাধ্য করতে চায়। এটাই হচ্ছে আধিপত্য। সহজ সংজ্ঞায় কর্তৃত্ব, প্রভাব এবং নিয়ন্ত্রণ। কর্তৃত্ব করতে পারে এবং ওই রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে পারে, এবং কি করতে পারে, যে ওনাদেরকে সব দিক থেকে সর্বজনীন ভাবে, ইউনিভার্সাল ভাবে, যে পলিটিক্স ভাবে, এরপরে আছে ইকোনমিক্স, এরপরে কালচারাল ইত্যাদি বিষয়ে নিয়ন্ত্রণ করতে পারে। এটাই হচ্ছে আধিপত্য। তখন বাংলাদেশের আধিপত্য কি? কারা আধিপত্য বিস্তার করতে চায়, বা পূর্বে কারা করেছিল, কিছুটা হলেও করেছিল, এবং সম্পূর্ণভাবে কারা এই বাংলাদেশ আধিপত্য বিস্তার করতে চায়, এই সম্পর্কে এখন বলছি। তো প্রথমেই বাংলাদেশের সবচাইতে বেশি, যেটাকে আমরা প্রতিবেশী দেশ, বন্ধু দেশ হিসেবে পরিচিত, সেই দেশটাই বাংলাদেশকে আধিপত্য বিস্তার করতে চায়, বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে চায়। এটা একটু ইতিহাস থেকে বলি। যেমন ধরেন, যখন 1700 খ্রিস্টাব্দে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এই ভারত উপমহাদেশে এসেছিল ব্যবসা করার জন্য। তো এই ব্যবসার নামে এসে ধীরে 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 ওনারা শক্তি, অর্থাৎ সামরিক শক্তি বৃদ্ধি করে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ওনাদের আন্ডারে, এই ভারত উপমহাদেশটা ওনাদের আন্ডারে নিয়ে যায়। ওনাদের কর্তৃত্বের আন্ডারে নিয়ে যায়। এখন যদি বাংলাদেশে কোনো আমাদের প্রতিবেশী হোক বা শত্রু হোক, যদি ওনারা আধিপত্য বিস্তার করতে চায়, নানানভাবে কূটনৈতিকশীল ভাবে যদি আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে অনেক সমঝোতা ভাবে, ভালোবাসাপূর্ণভাবে ওনারা আচরণ করবেন। কিন্তু শেষ পর্যায়ে কি হবে? সেই সিরাজউদ্দৌলার মতো, যে পলাশী যুদ্ধ হয়েছিল, সেভাবে আমাদেরকে পরাজিত করে, যে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আধিপত্য বিস্তার করতে চায়, ওনারা ওনাদের দখলে বাংলাদেশটি নিয়ে নিবে। এটাই হচ্ছে মূল বিষয়। তো এই আধিপত্য থেকে ওনাদের, এই ভারতের রক্তচক্ষু থেকে বাঁচতে হলে, ওনাদের রক্তচক্ষু থেকে বাঁচতে হলে কি কি করা যেতে পারে? ওনাদের রক্তচক্ষু থেকে বাঁচতে হলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত?
জনগণ এবং বাংলাদেশ রাষ্ট্রের কি নেওয়া উচিত, কি পদক্ষেপ নেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এটা এখন আলোচনা করব। প্রথমে দেখেন, যদি উস্কানিমূলক ভাবে কোনো লেকচার দেওয়া হয়, কোনো বক্তব্য দেওয়া হয়, এটাই কোনো কাজ হবে না। বাংলাদেশের চতুর্দিকে র এজেন্টরা, গুপ্ত যে র এজেন্ট আছে, তারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং এমনকি ঢাকা এর প্রভাব বেশি। বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা এতটাই দুর্বল যে ওনারা এদেরকে চিহ্নিতই করতে পারছে না। তো যারা বলতেছিলাম যে এটা দেখে বাঁচার উপায়, বক্তব্য দিয়ে হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই আধিপত্য থেকে বাঁচতে পারবেন না। এই যে গত কয়েকদিন আগে হাসনাত আব্দুল্লাহ একটি বক্তব্য দিয়েছেন, সরাসরি এর প্রতিক্রিয়া ভারত জানিয়েছে, এমনকি ওনাকে রেড সিগন্যালে রেখেছে যে পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ। তো এই বক্তব্য দিয়ে কি হলো, যে নিজের উপর নিজের বিপদ ডেকে আনলো। আর এটা ভয় পেয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে অবান্তর ঘোষণা করে দিয়েছে। কেন দিল? যে ভারতের সামনে, ভারতের জন্য যদি একটা বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা যুদ্ধ বা সংগ্রাম, স্ট্রাগল শুরু হয়, তাহলে বাংলাদেশ কি কোনোভাবেই ভারতের সঙ্গে পেরে উঠতে পারবে? কখনোই পারবে না। 71 সালে কিভাবে জিতেছিল, কিভাবে বাংলাদেশ বিজয় লাভ করেছিল? ভারত সাহায্য করেছিল, এজন্যই তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু এখন যদি ভারতের সাথে এই আধিপত্য নিয়ে বা সেভেন সিস্টার্স, যেটা বর্তমানে আলোচনায় আছে, নিয়ে যদি কোনো একটা স্ট্রাগল শুরু হয়, তাহলে কি পূর্বে ভারত আমাদেরকে সাহায্য করেছিল, এখন কি পাকিস্তান আমাদেরকে সাহায্য করবে? কখনোই সাহায্য করবে না। তো এর ফলাফল কি হবে, যে সেভেন সিস্টার্স আলাদা করার যে ইস্যুটা, সেটা তো যাবে, সাথে সাথে বাংলাদেশটাও ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে পরিণত হয়ে যাবে। তো এটা থেকে বাঁচতে হলে কয়েকটি পদক্ষেপ নিতে হবে। তো সেটা কিভাবে? যে প্রথমে দেখি যে আমরা বাংলাদেশ কিভাবে ভারতের উপর মানে ভারতের উপর নির্ভরশীল, কিসের উপর ভারতের উপর নির্ভরশীল, সেগুলো আগে দেখি। তো প্রথমত, অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। যে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। যদি বাংলাদেশে পেঁয়াজ, এই যে কাঁচামাল, এটা যদি ইম্পোর্ট এক্সপোর্ট করা বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের পেঁয়াজের দাম অনেক বেড়ে যাবে, এমনকি এই ব্যবসায়িক খাতে অনেক একটা দুর্যোগ নেমে আসবে। এই হলো পেঁয়াজ। তারপরে আছে চাল। বাংলাদেশ কৃষি উৎপন্ন দেশ, তারপরেও চালের জন্য ভারতের কাছে মাথা নত করতে হয়, ভারতের কাছ থেকে চাল বাংলাদেশে আমদানি করতে হয়। এগুলো পেঁয়াজ এবং চাল। এরপরে আছে বিদ্যুৎ। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বিদ্যুৎ। এই বিদ্যুতের উপর নির্ভরশীল ভারতের উপর বাংলাদেশ। এই যে এগুলা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা ওনাদের উপর নির্ভরশীল হয়ে আছি। একটা থেকে বাঁচতে হলে কি করতে হবে, যে বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে, ওনারা কর্তৃক, বর্তমান তো ইন্টারিম সরকার, এরা তো সংস্কার করার জন্য এসেছে, কিন্তু কিছুই করতে পারেনি। প্রথমে বলেছিলাম যে আমি মানি না কোনো আইন, সেই বিদ্রোহী কবিতার পংক্তিটি যেমন সরকারই পালন করতে পারছে না, আইন মন্ত্রণালয় পালন করতে পারছে না, ঠিক তেমনি জনগণ কি, যে ছাত্ররা, যে নতুন রাজনীতিতে এসেছেন, ওনারাও পারতেছেন না। তো কি করতে হবে, যে পেঁয়াজের যে রপ্তানি, যে আমদানিটা বাংলাদেশে, এই কাঁচামালের, এই পেঁয়াজের রপ্তানিটা বাংলাদেশে বৃদ্ধি করতে হবে।
অর্থাৎ প্রচুর প্রচুর পরিমাণ ফলন করতে হবে পেঁয়াজ এবং চাল অর্থাৎ ধান। তো এটাই হচ্ছে প্রথমত স্বাভাবিক অবস্থায় প্রথমত ভারতের আধিপত্য থেকে বাঁচার উপায়। আর যদি এটা না হয় এবং বিদ্যুৎ যেটা বললাম, যদি যদি বিদ্যুৎ বাংলাদেশ যদি বিদ্যুৎ কেন্দ্র না বানাতে পারে, অর্থাৎ নিজস্ব বিদ্যুৎ খাত না বানাতে পারে, বিদ্যুৎ তৈরির কোন কারখানা না বানাতে পারে, তাহলে ভারতের উপর নির্ভরশীল হতে হবে। আর যদি বাংলাদেশ এটা না পারে, বিদ্যুৎ খাত বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে না পারে, তাহলে অন্যান্য যে রাষ্ট্র আছে তাদের সাথে ভূ রাজনৈতিক ভাবে আলোচনা করে, কূটনৈতিকশীল ভাবে আলোচনা করে ওনাদের কাছ থেকে আনতে পারে। তো কি হবে যে ভারতীয় সরকার বাংলাদেশে এই ওনাদের প্রভাবটা বিস্তার করতে পারবে না। আর না হলে সরাসরি ভাবেই প্রতিটা কালচারে প্রতিটা ইস্যুই ওনারা বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করবে, এবং চেষ্টা তো করতেছে এবং করেছে, এবং অনেক সাফল্য ওনারা লাভ করেছে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে। তো এই যেগুলো বললাম পেঁয়াজ, চাল, বিদ্যুৎ, এগুলা বাংলাদেশে প্রচুর পরিমাণ ফলন করতে হবে। আর বিদ্যুৎটা হয়তো অন্য কোনো দেশ থেকে আনতে হবে, আর না হয় নিজেরা অর্থনৈতিকভাবে ডেভেলপ হয়ে বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে, এবং বিদ্যুৎ বিদ্যুৎ যে মেগাওয়াট এটাকে বৃদ্ধি করতে হবে, যাতে অন্য দেশের উপর বাংলাদেশ নির্ভরশীল না হয়। আর যদি নির্ভরশীল হয়, তাহলে এই আধিপত্য যে কোনো দেশই বাংলাদেশের উপর চালাতে পারে। ভারত তো চালাচ্ছে, যদি এটা না করা হয় তাহলে অন্য কোনো দেশই বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে পারে। এই ছিল যে আধিপত্য বিস্তার থেকে বাঁচার উপায়। বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না, বক্তব্য দিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, বরং নিজেরও বিপদ আসবে এবং জনগণের বিপদও ডেকে আনবেন। এমন একটা কথা আছে, হাদিসে একটা কথা আছে যে ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাই পথভ্রষ্ট হবে, অন্যদেরকেই পথভ্রষ্ট হবে। এটা হলো শাব্দিক অর্থে যে শব্দটা বললাম। তো রাজনৈতিক প্রেক্ষাপটে ওনারা নিজেরাই হুমকির মুখে পড়বেন, মৃত্যুর কিলিং পয়েন্টের টার্গেটে পড়বেন, এবং বাংলাদেশের মানুষ জনগণকে সাধারণ মানুষকেও মৃত্যুর দিকে ঢেলে দিবেন। এই যে বিষয়টা বললাম, এটা সরকারের মাথায় রাখা উচিত। আমি জানি না এটা সরকারের কাছে যাবে কি যাবে না, তবে অনেকেই আমার ভিডিও ওনাদের টাইম লাইনে রেখেছেন, টার্গেট হিসাবে রেখেছেন। পারলে এটা সরকারের কাছে পৌঁছে দিবেন, বা সরকার কি এই যে ছাত্র নেতা হয়েছেন, নতুন ছাত্র নেতা হয়েছেন, ওনাদের কাছে পাঠিয়ে দিবেন। এ বক্তব্য দিয়ে কোনো ফায়দা হবে না, বরং কূটনৈতিকশীল ভাবে, সমঝোতা ভাবে, আইনি ভাবে, বুদ্ধি খাটিয়ে, বুদ্ধিজীবীদের মতো বুদ্ধি খাটিয়ে, এই যে ব্রেইন আল্লাহ দিয়েছেন, এই ব্রেইনটাকে কাজে লাগিয়ে এই আধিপত্যটাকে দূর করতে হবে। যেমন শরীফ উসমান হাদি ভাই এটার জন্যই তো ভারতের শিকার হয়েছেন। ওনার মূল বিষয়টা কি ছিল, যে আধিপত্যবাদ বাংলাদেশ গড়ে তোলা। তো উনি কি করেছেন, যে হুমকিমূলক, উস্কানিমূলক, আগ্রাসনমূলক বক্তব্য দিয়ে গিয়েছেন, যার কারণে আজ উনি হত্যার শিকার হয়েছেন। আর বর্তমান নেক্সট টার্গেট কাকে করেছে ভারত? হাসনাত আব্দুল্লাহকে। তো এসব বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। ওই বুদ্ধিগত, এই মগজটাকে কাজে লাগিয়ে, এই ব্রেনটাকে কাজে লাগিয়ে বুদ্ধিগত ভাবে এগিয়ে যেতে হবে, অর্থনৈতিক ভাবে আরো ডেভেলপ হতে হবে। এবং একটি বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে বুয়েট আছে না, বুয়েটের ছাত্ররা কি করে, ইঞ্জিনিয়ারিং পাশ করে বিদেশে চলে যায়, লন্ডন চলে যায়, আমেরিকায় চলে যায়, সেখানে নাগরিকত্ব গ্রহণ করে। ওনারা চেষ্টা করলে তো দেশে থেকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারে। বিদ্যুৎ কিভাবে উৎপন্ন করতে হয় এটা তো বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়, তাহলে ওনারা দেশের জন্য কেন কাজ করছে না, বিদেশে কেন চলে যাচ্ছে? ওনাদেরও উচিত, এই ছাত্রদের ওনাদেরও উচিত যে দেশে থেকে দেশের জন্য কাজ করা। তো এটাই হবে প্রকৃত দেশপ্রেম, প্যাট্রিয়টিজম যেটাকে বলা হয়, এটাই হবে প্রকৃত দেশপ্রেম। তো এই ছিল আজকের ভিডিও।
তো শেষে যে কথা বলি যে যদি উস্কানিমূলক এই যে কথা বললাম, যদি শান্তিপূর্ণভাবে ভেবে চিন্তে এই আধিপত্যটাকে, ভারতের আধিপত্যটাকে সরিয়ে না দেওয়া যায় আর উস্কানিমূলক বক্তব্য দিয়ে এটাকে সরানোর চেষ্টা করা হয়, তাহলে এটার হিতের বিপরীত হবে এবং এটা সরাসরি স্ট্রাগল বা সংগ্রামে পরিণত হতে পারে। এটা আগাম বার্তা দিলাম। ভবিষ্যতে এরকম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে রাজনীতিটা একটা ঘূর্ণিঝড় হবে, এমন ঘূর্ণিঝড় হবে যে রাজনীতির যে গোড়া আছে আর তৃণমূল আছে সেটা ভেঙে চুরে সব বিলীন হয়ে যাবে। এমনকি বাংলাদেশটা নিজের সার্বভৌমত্ব শক্তি হারাবে এবং অন্যের দখলেও চলে যাবে। তাই বিভিন্ন ওয়াজের মধ্যে এনেও দেখা যায় অনেক ওয়াজি লেকচারার যারা ওয়াজ ময়দানে কাজ করতেছেন, ওনারাও শুধু খালি বক্তব্যই দিয়ে যান আর বলেন আমি রাজনীতি করি না, আমি রাজনীতি শিখাই, আর উস্কানিমূলক বক্তব্য দিয়ে যান। আপনি যদি এত বড় জ্ঞানী হন তাহলে এই বিষয়টা কেন আপনার মাথায় আসে না যে এভাবে কোনো কাজ হবে না, আরো বাংলাদেশের মানুষকে হুমকির মুখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে? এটা কেন মাথায় আসে না? এই কথাটা আমি কাকে বলছি অনেকে বুঝতে পেরেছেন না, কিন্তু যে কথাটা বললাম এটা কিন্তু সরাসরি বাস্তব কথা। উনি জানেন, তারপরেও ওখানে এরকম এরকম করেন যে আমি রাজনীতি শিখাই, রাজনীতি করি না, আবার উস্কানিমূলক বক্তব্য দেন ভারতে আধিপত্য বাংলাদেশ থেকে দূর করতে হবে, প্রয়োজনে আরেক সাগর রক্ত বিলিয়ে দেব। এটা কেমন কথা? এটা তো সরাসরি মানুষের জানমালের নিরাপত্তা, যে মানবাধিকার হিউম্যান রাইটস আছে, এটা লঙ্ঘন করা। তো এটাও ঠিক না। এটা এমন হলে ছাত্ররা ছাত্র নেতারা আছেন আর ওয়াজ মাহফিলে যারা ভাইরাল বক্তা আছেন, ওনাদের কারণে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা খুবই জঘন্য, খুবই খারাপ অবস্থা একটি হবে। তো এই ছিল আজকের ভিডিও। যে স্বাধীনতা পেয়ে যারা স্বাধীনতা পেয়ে যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যারা করতেছেন সেটা ঠিক একদমই ঠিক নয়। এমনকি এই বিষয়ে সরকারও কোনো হস্তক্ষেপ করছে না, সরকারও কোনো কিছু এর উদ্যোগ নিচ্ছে না। ছাত্ররা বলতে সব ছাত্র নয়, যারা রাজনৈতিক করে, শিবির, নাম ধরে বলছি, শিবির, তারপর আছে কি ছাত্রদলের হয়তো ভূমিকা কম, কিন্তু শিবিরের ভূমিকা সবচাইতে বেশি। তারপর আছে আওয়ামী লীগ, ছাত্রলীগ হয়তো এখন নিষিদ্ধ, কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মতো কাজ করবে এরা। শিবিরের মধ্যে ঢুকে বা ছাত্র দলের মধ্যে ঢুকে এই অস্থিতিশীল করবে বাংলাদেশটা। তো সবাই সতর্ক থাকবেন, আর যে ভিডিওটা করলাম এটা বোঝার চেষ্টা করবেন। ভিডিওটা ছিল কি স্বাধীনতা, আধিপত্য এবং এর থেকে বাঁচার উপায়, সবকিছুই বললাম। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।